এটাও বলে দিতে হবে তোকে কোথায় এসে বসতে হবে। সামনে এসে বস। তুর্যের কথায় তারা রাগে কিরমির করতে করতে ধপ করে গাড়ির দরজা খুলে বেরিয়ে গিয়ে সামনের দরজাটা খুলে জোরে শব্দ করে গিয়ে বসে পড়ে। তারা মুখটাকে বাংলার পাঁচের মতো করে বসে থাকে। তুর্য তারার দিকে তাকিয়ে রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এই গোবর পড়া মাথা নিয়ে তুই কিভাবে খানবাড়ির মেয়ে হলি বলতো? তুর্যের কথা তারা আগা মাথা কিছু না বুঝেই বলে ওঠে, মানে? তুর্য দাঁতে দাঁত চেপে বলে ওঠে, মানে হলো এই, তোর সিট বেল্ট কে বাঁধবে শুনি? আমি বেঁধে দিব নাকি ইডিয়েট? তারার এবার বেজায় রাগ উঠল। তারা তুর্যের দিকে আঙুল তুলে তেতে বলে ওঠে, এই দেখুন, আপনি কিন্তু অনেকক্ষণ ধরে যা তা বলে যাচ্ছেন। বলে দিলাম, আমাকে আপনার কোন দিক থেকে ইডিয়েট মনে হয় শুনি? তারার কথা শুনে তুর্য বাঁকা হেসে বলে, তোর আগাগোড়া সব দিক দিয়েই তোকে আমার ইডিয়েট মনে হয়। তারা রাগে ফুঁসে ওঠে। সে তেতে কিছু বলতে নিবে তার আগে তুর্য তাকে হুমকি দিয়ে বলে ওঠে, আর একটা কথাও তুই বলবি না। চুপচাপ সিট বেল্ট বেঁধে নে, আর একটা কথা যদি তুই বলিস তোকে ধাক্কা মেরে ফেলে দেবো গাড়ি থেকে। তুর্যের কথায় তারা পুরো রাগে কটমট করতে থাকে। কত বড় সাহস তাজরিন খান তারাকে গাড়ি থেকে ফেলে দেবে। তারা রাগে ফুঁসতে ফুঁসতে সিট বেল্ট লাগিয়ে ভোতা মুখ করে বসে থাকে। তা দেখে তুর্য মনে মনে হেসে চোখে সানগ্লাস পরে নিয়ে গাড়ি স্টার্ট দেয়। তা দেখে তারা মুখ ভেঙচি কেটে মনে মনে বলে ওঠে, ভাব দেখো, দেখে মনে হচ্ছে সে গাড়ি চালাতে চালাতে স্টাইল করছে। ঢং কত! চোখে একটা কি কানাদের মতো কালা সানগ্লাস পরেছে, দেখে মনে হচ্ছে কানা কোথাকারের। আর ভাব নিচ্ছে কোথাকার। বলেই তারা ফের মুখ ভেঙচি কেটে তারা বাহিরের দিকে তাকায়। অন্যদিকে তুর্য লুকিং গ্লাসে তারার কার্যকলাপ দেখছে আর ঠোঁট বাঁকিয়ে হাসছে। তারা আজ মেরুন রঙের পাকিস্তানি 3 পিস পরেছে, অসম্ভব সুন্দর লাগছে। আর চুলে ঢিলে ঢালা করে সোজা বিনুনি করা, মুখে সানস্ক্রিন, ঠোঁটে কিছুই দেওয়া নেই। যদিও লিপ বাম দিয়েছিল, কিন্তু সেটা তো খেতে খেতে খাবারের সাথেই খেয়ে ফেলেছে। ওড়নাটা পুরো বুকে সুন্দর করে দিয়ে রেখেছে। তারা বাসায় ওড়না ছাড়া চলাচল করলেও বাহিরে সে একদমই ওড়না ছাড়া চলে না। আর পায়ে বক্সিল, এতেই তারাকে অসম্ভব সুন্দরী লাগছে। তুর্য তো চোখ সরাতেই পারছে না তারার দিক থেকে। বারবার লুকিং গ্লাসে তারাকে দেখতে ব্যস্ত। তুর্য তারার দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, পুরো পেঁচা। কিভাবে হুতুম পেঁচার মতো করে বসে আছে। ডোজটা হয়তো একটু বেশিই দিয়ে ফেলেছি। তবে যাই হোক, রাখলে কিন্তু আমার পেঁচাটাকে মন্দ লাগে না। বলেই তুর্য মুচকি হাসে। তুর্য এবার গাড়ি চালাতে চালাতে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কিছু খাবি? তুর্যের কথায় তারা কর্ণপাত হতেই তাকায় তুর্যের দিকে। সে তো মরে গেলেও খাবে না তুর্যের কিনে দেওয়া কোনো জিনিস যার ব্যবহার এমন ব্রিটিশ চামচাদের মতো হতে পারে। তার কাছ থেকে তো মরে গেলেও কিছু খাবে না সে। তারা কাট কাট গলায় বলে ওঠে, না, খাবো না। আসার সময় ক্যান্টিন থেকে খেয়ে এসেছি, ধন্যবাদ। বলেই তারা আবার মুখ ফিরিয়ে নেয়। তুর্য বুঝতে পারে তার বাবুই পাখিরাজ বেশ রাগ হয়েছে তার ওপর, কিন্তু তুর্য ইচ্ছে করেই তার রাগ আর ভাঙাতেও যায় না, কারণ তুর্য চায় না এত তাড়াতাড়ি তারাতে সে ধরা দিক। তাই ইচ্ছে করে অ্যাটিটিউড নিয়ে সে গাড়ি চালাতে ব্যস্ত। তারার এতে বেশ রাগ হলো। তারা মনে মনে বলে ওঠে, কি হিটলার রে বাবা! আমি না করলাম বলে আমাকে একটু জোর করলো না। আমাকে কি একটু জোর করা যেত না নাকি? কোথায় ভাবলাম আমি রেগে পড়লে হয়তো আমি রেগে আছি সেটা বুঝতে পেরে আমাকে জোর করে কিছু কিনে দেবে। কিন্তু না, আমি ভুল। এমন ব্রিটিশ হিটলারের কাছে আমার আশা করাটাই ভুল। বলেই তারা রাগে ফুঁসতে থাকে। তুর্য আপন মনে গাড়ি চালাচ্ছে আর পাশে তার বাবুইয়ের কাহিনী দেখছে সে। গাড়ি এসে থামে তারাকুঞ্জে। গাড়ি থামতেই তারা হন হন করে নেমে বাড়ির ভেতর চলে যায়। একটিবারও সে পেছন ফিরে তাকায় না। তুর্য তারার যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে তারা বাড়ির ভেতরে চলে গেলে তুর্য গাড়ি স্টার্ট দেয় অফিসে যাবার জন্য। সে শুধু তারাকে নিতে এসেছে মিটিং ফেলে। তাজের আজ কাজের চাপ অনেক ছিল, আর আকাশ তার ভার্সিটিতে। ড্রাইভার 2 দিনের ছুটিতে আছে। তাই তাজ তুর্যকে ফোন করে বলে তারাকে কলেজ থেকে নিয়ে আসতে। সেই মুহূর্তে তুর্য তার মিটিং ফেলে চলে আসে। এখন আবার অফিসে গিয়ে সেই মিটিংটা শুরু করতে হবে। তারা সোজা নিজের ঘরে চলে যায়।
তারা রুমে গিয়ে তার ব্যাগটা ছুঁড়ে মারে বিছানায়, রাগে গিজগিজ করতে করতে বলে ওঠে, ব্রিটিশ হিটলার, ব্রিটিশ চামচা, ইংরেজির বাচ্চা, কত বড় সাহস! তারা খানকে বকে, আমায় বকে। কত বড় সাহস! কি ভেবেছে ওই ধলা পাথর? শুনি, কি ভেবেছে নাকি আমি এখনো ছোট আছি নাকি যে এখনো আমাকে বকবে? আমি এখন কত বড় হয়ে গেছি, আর সেখানে ওই খাটাস বেটা আমাকে বকে। ইচ্ছে তো করছিল গিয়ে ঘাড়টা মোটকে দেই ওই বিদেশি বাদরের। এসব নানা রকমের গালি দিয়ে তারা তুর্যের 14 গোষ্ঠী উদ্ধার করছে। তারা থামার নামই নেই। সে তার চুল খুলতে খুলতে একের পর এক গালি দিয়েই যাচ্ছে তুর্যকে। কাবার্ড খুলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যেতে যেতে সে তুর্যকে ধুতে বলেনি, এমনকি গোসল করতে করতেও তুর্যকে আচ্ছা মতো ধুয়েছে। সন্ধ্যার দিকে তুর্য আর তাজ একসাথে বাড়ি ফিরে যে যার ঘরে চলে যায় ফ্রেশ হতে। বাড়ির বউরা দুই ছেলেকে আসতে দেখে চলে যায় সন্ধ্যার নাস্তা তৈরি করতে। ড্রয়িং রুমে এখন কেউ নেই, সবাই যে যার ঘরে। তারা পড়ে পড়ে ঘুমাচ্ছে। তুর্য নিজের রুমে গিয়ে গলার টাইটা খুলে ফেলে। শার্ট খুলতে খুলতে তার চোখ যায় বিছানার পাশে প্রায় অনেকগুলো লাগেজের ওপর। তার তো মনেই ছিল না সবার জন্য আনা গিফটগুলোই তো কাউকে দেওয়া হয়নি। কাজের চাপে আর তারার জ্বর আসার কারণে তার মাথা থেকে বেরিয়ে গেছিল। তুর্য শার্ট খুলতে খুলতে মেঘাকে ডেকে ওঠে। মেঘা, মেঘা, এই মেঘা। কয়েকবার ডাকার পর মেঘা ছুটে আসে, দরজার সামনে এসে বলে ওঠে, আমায় ডেকেছো ভাইয়া? তুর্য কাভার থেকে কাপড় বের করতে করতে বলে ওঠে, হ্যাঁ, বিছানার পাশে দেখ কতগুলো লাগেজ আছে, সেগুলো নিয়ে যা। তোদের সবার জন্য গিফট এনেছিলাম, আমার মনে ছিল না দিতে, এগুলো নিয়ে যা। তুর্যের কথায় মেঘা খুশিতে গদগদ হয়ে পড়ে, দৌড়ে যায় লাগেজের দিকে। তুর্য বোনের কাণ্ডে হালকা হেসে চলে যায় ওয়াশরুমে শাওয়ার নিতে। তুর্য চলে যেতেই মেঘা আকাশ আর লাবণ্যকে ডেকে তাদের সাহায্যে লাগেজগুলো নিয়ে যায় তাদের ঘরে। লাগেজ খুলে দেখে যার যার নামে প্যাকিং করা আছে। তারা যে যারটা নিয়ে নেয়। বড়দেরটা আলাদা লাগেজে, তাই সেগুলো আর তারা ধরে না। শ্রাবণের একটা ছোট্ট লাগেজ যেখানে লেখা আছে শ্রাবণের নাম, সেটা মেঘা দিয়ে আসে শ্রাবণের ঘরে। তারার গিফটগুলো রেখে দেয় মেঘার কাছে, সে উঠলেই তাকে দিবে সে। সকলেই গিফট পেয়ে বেজায় খুশি, সবার বেশ পছন্দ হয়েছে। তারা ঘুম থেকে উঠেছে কিছু সময় হলো। ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর একটা নর্মাল কালো রঙের সুতির 3 পিস পরে নেয়। গলার ওড়নাটা নিয়ে হাঁটা দেয় নিচে যাবার উদ্দেশ্যে। নিচে এসে দেখে ছোটরা সবাই নিচে বসে আড্ডা দিচ্ছে আর খাচ্ছে। তবে এখানে শ্রাবণ আর তুর্য উপস্থিত নেই। তারা গিয়ে বসে পড়ে তাজের পাশে। টেবিল থেকে তুলে নেয় 1 পিস সামোসা, নিয়ে খেতে শুরু করে। আজ বড়রা কেউ নিচে নামেনি, তারা যে যার ঘরে আছে। তারা নামবার কিছু সময় পর তুর্য নেমে আসে। তারা তাকায় সিঁড়ির দিকে, দেখে কালো ট্রাউজার আর হাতাবিহীন গেঞ্জি পরেছে সে। জিম করা বাহুগুলো দেখা যাচ্ছে। সুঠাম দেহের পুরুষ, কি অসম্ভব সুন্দর লাগছে। হাতে ফোন স্ক্রল করতে করতে তাদের দিকেই আসছে। কি সুন্দর লাগছে। বরাবরের মতো আজও তারা তুর্যের উপর ক্রাশ খায়। বেহায়ার মতো তাকিয়েই আছে। তুর্য এসে সকলের থেকে কিছুটা দূরে গিয়ে ডিভানের ওপর বসে। তারা খাচ্ছে আর চোখে সেদিকেই তাকাচ্ছে। তুর্য মন দিয়ে ফোন টিপলেও তারার আড়ালে তারাকে সে ঠিকই দেখছে। লাবণ্য, মেঘা, আকাশ, তাজ এরা গল্পে মজে আছে আর মাঝে মাঝে হু হা করে হেসে উঠছে। তারার এসব খেয়ালে নেই, সে তুর্যতে মেতে আছে। হঠাৎ তুর্যের ফোনে কল আসায় সে বসা থেকে উঠে ফোনটা রিসিভ করে, একটু দূরে গিয়ে কথা বলতে থাকে। তাজ বসা থেকে উঠে চলে যায় তুর্যের দিকে। বাকিরা বসে বসে গল্প করছে। তারাও এবার গল্প করছে সকলের সাথে, তবে মাঝে মাঝে তাকাচ্ছে তুর্যের দিকে। তুর্য কল রেখে তাজের সাথে হেসে হেসে কিছু বলছে। সকলের মাঝখানে শ্রাবণ সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তারার কাছে গিয়ে একগাল হেসে বলে ওঠে, তারা আপু। তারা তাকায় শ্রাবণের দিকে। শ্রাবণের দিকে তাকিয়ে সেও হেসে বলে ওঠে, কি রে, কোথায় ছিলি? তারা কথা বলতে গিয়ে খেয়াল করে শ্রাবণ তার 2 হাত পেছনে লুকিয়ে রেখেছে। তা দেখে তারা ফের প্রশ্ন করে ওঠে, কি রে, তুই হাত পেছনে লুকিয়ে রেখেছিস কেন শুনি? কি আছে হাতে? তারার কথায় শ্রাবণ তার পোকা খাওয়া দাঁতগুলো বের করে হেসে বলে ওঠে,
বলছি আগে তুমি চোখ বন্ধ করো। তারা শ্রাবণের কথায় ভ্রু কুঁচকে বলে ওঠে। কেন চোখ বন্ধ করবো শুনি? তারার কথায় শ্রাবণ বলে ওঠে। আহা করোই না, এত প্রশ্ন করছো কেন? তারা শ্রাবণের কথায় পাত্তা না দিয়ে বলে ওঠে। না আমি করব না, আগে বল কি দিবি? মেঘা, লাবণ্য, আকাশ এদের কাণ্ড দেখছে। তুর্য আর তাজ কথা বলছে কিছু নিয়ে, তাই ওদের কথা তারা শুনছে না, নিজেদের মতো করে গল্প করছে। তারার কথায় শ্রাবণ মিথ্যা অভিমান দেখিয়ে বলে ওঠে। ওকে, তুমি চোখ বন্ধ করবে না তো? ঠিক আছে, তোমার সাথে আমি আর কথাই বলবো না, যাওয়ারি। বলেই চলে যেতে নিলে তারা তড়িঘড়ি করে বলে ওঠে। আরে দাঁড়া দাঁড়া, রাগ করছিস কেন? আচ্ছা ঠিক আছে, আমি চোখ বন্ধ করছি। বলেই তারা চোখ বন্ধ করে। শ্রাবণ মিষ্টি হাসে, তার পেছনে থাকা হাত বের করে সামনে এনে বলে ওঠে। এবার চোখ খোলো। শ্রাবণের কথায় হালকা হেসে তারা আস্তে আস্তে চোখ মেলে তাকায় শ্রাবণের দিকে। শ্রাবণের হাতে একটা লাল রঙের সুন্দর একটা পুতুল। সঙ্গে সঙ্গে তারা চমকে যায়। তার হাত পা পুরো কাঁপছে, চোখে মুখে ফুটে উঠেছে ভয়ের ছাপ। শ্রাবণ তার পোকা খাওয়া দাঁত বের করে বলে ওঠে। এটা তোর জন্য। তুর্য ভাই আমার জন্য অনেকগুলো পুতুল এনেছে, তার মধ্যে এটা আমি তোমায় দিলাম। বলেই তারার দিকে এগিয়ে দেয়। তারার পুরো শরীর কেমন অসাড় হয়ে আসছে, চোখের সামনে ভেসে উঠছে কিছু ভয়ঙ্কর স্মৃতি। তারার হাত পা কেমন কাঁপছে। মেঘা, লাবণ্য, আকাশ ঘাবড়ে যায় পুতুল দেখে, একে অপরের দিকে তাকায় ভয়ার্ত চোখে। তারার পুতুলটির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে। পুতুল। বলেই তারা আস্তে আস্তে পিছাতে থাকে। তার চোখ বেয়ে রীতিমতো পানি গড়িয়ে পড়ছে, চোখের সামনে ভেসে উঠছে আবছা কিছু অতীত। তারার এই অবস্থা দেখে মেঘা, আকাশ, লাবণ্য দাঁড়িয়ে পড়ে। তারার কানের কাছে কারো বিদঘুটে গলার আওয়াজ বারবার ভেসে আসছে। তারা আর পারছে না, দুহাত দ্বারা কান চেপে রেখেছে। তারপরও তার কানে সেই আওয়াজটা বারবার ভেসে আসছে। তারা আর সহ্য করতে না পেরে আ বলে এক চিৎকার দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে সকলে চমকে ওঠে, স্তব্ধ হয়ে যায় পুরো তারাকুঞ্জ। তুর্য, তাজ তারার গলার আওয়াজ পেয়ে ছুটে আসে। এদিকে শ্রাবণের মুখ থেকে হাসিটা মিলিয়ে যায়। সে বুঝতে পারছে না হঠাৎ কি হলো। তুর্য তারাকে কানে হাত দিয়ে নিচে বসে থাকতে দেখে তুর্য, তাজ দুজনেই ছুটে আসে। তাজ তড়িঘড়ি করে তারার কাছে এসে বলে ওঠে। কি হয়েছে বোন, তুই এইভাবে চিৎকার করলি কেন? তাজের কথায় তারার কোনো কর্ণপাত হলো না। সে এবার পাগলের মতো অস্বাভাবিক ব্যবহার শুরু করে, পাগলের মতো করে আওড়াতে থাকে। ওটা আমার কাছে এনো না, এনো না আমার কাছে। আমার থেকে দূরে থাকো। তুমি এনো না আমার কাছে, আমার থেকে দূরে থাকো প্লিজ, আমার থেকে দূরে থাকো। বলেই তারা পেছাতে থাকে। তুর্য তারার এমন অদ্ভুত ব্যবহার দেখে তারাকে ধরে বলে ওঠে। কি হয়েছে বাবুই, তুই এমন করছিস কেন? বল কি হয়েছে বাবুই। হ্যাঁ বাবুই, কি হলো তোর, কি হয়েছে? তারা কারো কথা শুনছে না, নিজের মতো করে বকেই যাচ্ছে। ইতিমধ্যে বড়রা নেমে এসেছে। শারমিন বেগম, প্রিয়ন্তী বেগম তারাকে এই অবস্থায় দেখে ছুটে আসে, সাথে তৌহিদ খান আর হামিদ খানও। প্রিয়ন্তী বেগম দৌড়ে এসে মেয়ের পাশে বসে বলে ওঠে। কি হয়েছে? আমার মেয়ে এমন করছে কেন? কি হয়েছে? বলেই সে তারাকে বুকে জড়িয়ে নেয়। সকলের মুখে চিন্তার ছাপ। তারা প্রিয়ন্তী বেগমকে কাছে পেয়ে চিৎকার করে কেঁদে ওঠে। তারার এমন বুক ফাটা কান্নায় সকলেই আঁতকে ওঠে। তুর্যের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে প্রেয়সীর এমন কান্নায়। সে বুঝতেই পারছে না যে হঠাৎ তার বাবুই এভাবে কাঁদছে কেন। শারমিন বেগম এসে তারার মাথায় বারবার হাত বুলিয়ে জিজ্ঞেস করছে। তারা পাগলের মতো কেঁদেই যাচ্ছে। কাঁদতে কাঁদতে প্রিয়ন্তী বেগমকে নিজের সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে বলে ওঠে। মা, মা, ওই লোকটা আমার কাছে আসছে। মা, ওই লোকটা আমার কাছে আসছে। ওকে আটকাও না, আমার খুব ভয় লাগছে। দেখো ওই যে পুতুল আমার কাছে আসছে, তার মানে ওই লোকটাও আসছে। মা, মা, ওই লোকটাও আসছে। আমার পুরো শরীর কেমন করছে, পুরো শরীরে আমার মনে হচ্ছে ওই লোকটার বিশ্রী হাতের বিচরণ করছে। আমি যা সইতে পারছি না, আমাকে বাঁচাও মা গো, আমাকে বাঁচাও। তারার কথায় সকলেই তাকায় শ্রাবণের দিকে। শ্রাবণের হাতে পুতুল দেখে বড়রা সকলেই চমকে ওঠে। ওদের আর বুঝতে বাকি নেই কি হয়েছে। আজমিরা বেগম দৌড়ে গিয়ে শ্রাবণের হাত থেকে পুতুলটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে শ্রাবণ কেঁদে ওঠে। আজমিরা বেগম রাগে গর্জে বলে ওঠে।
তুই এই পুতুল কোথায় পেলি? হ্যাঁ, কোথায় পেলি তুই এই পুতুল? তুই জানিস না খান বাড়িতে পুতুল আনা নিষেধ? বল তুই কোথায় পেয়েছিস? এই পুতুলটার জন্য আজ তারার এই অবস্থা। বলেই আজমিরা বেগম শ্রাবণকে মারতে শুরু করে। আকাশ আর মেঘা এসে আজমিরা বেগমকে থামিয়ে বলে ওঠে, কি করছো? কি ছোট মাকে মারছো কেন? ও তো বুঝতে পারেনি, ও ছোট মানুষ। আজমিরা বেগম তেতে বলে ওঠে, ছোট মানুষ তো কি হয়েছে? ওর জন্য আজ মেয়েটার কি অবস্থা দেখতে পাচ্ছিস? আজমিরা বেগমের কথায় মেঘা আর আকাশ চুপ হয়ে যায়। তুর্য আজমিরা বেগমের কথা ঠিকই শোনে। তার মাথায় সব গোলক ধাঁধার মতো সব ঘুরছে। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না। একে তো তারার এই অবস্থা, তারপর এসব। তুর্য এগুলো আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে তারাতে মন দেয়। আজমিরা বেগম লাবণ্যর দিকে তাকিয়ে গর্জে বলে ওঠে, ওকে এখান থেকে নিয়ে যা। মায়ের রাগ বুঝতে পেরে লাবণ্য তড়িঘড়ি করে শ্রাবণকে নিয়ে ঘরে চলে যায়। এদিকে তুর্য তারার কথা কিছুই বুঝতে পারছে না। তারার এই অবস্থা দেখে তার হাত পা কেমন কাঁপছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তারার এমন অবস্থা সে মানতে পারছে না। প্রিয়ন্তী বেগম মেয়েকে বুকে শক্ত করে আগলে নেয়। তার চোখের পানি শারমিন বেগমের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে। বাকিদের মুখে চিন্তার ভাব। তারা চিৎকার করে কাঁদছে আর একা একা এসব বলে যাচ্ছে। প্রিয়ন্তী বেগম মেয়ের এই অবস্থা সহ্য করতে পারছে না। তার বুক ফেটে যাচ্ছে। তারা এবার আস্তে আস্তে শান্ত হয়ে পড়ে। তার শরীরের সব শক্তি যেন ফুরিয়ে আসছে। চোখ দুটো কেমন বুঝে আসছে, যেন কেউ জোর করে চোখগুলো বন্ধ করে দিচ্ছে। তারা হাতের বাঁধন আলগা হয়ে আসে। চোখ বন্ধ করতে করতে সে বিড়বিড় করে বলে ওঠে। বলেই সে চোখ বুঝে নেয়। সেন্স হারিয়ে ফেলেছে সে। তারার কোনো সারা শব্দ না পেয়ে প্রিয়ন্তী বেগম তারাকে তার বুক থেকে সরিয়ে সামনে ধরে। সেন্স হারিয়ে ফেলেছে। সকলেই তারা বলে চিৎকার দিয়ে ওঠে। তুর্য তারাকে প্রিয়ন্তী বেগমের কাছ থেকে এক প্রকার ট্রেনে নিজের বুকের কাছে নিয়ে আসে। গালে হালকা চাপড় মেরে তাকে ডাকতে থাকে, চোখ খোল, এই বাবুই চোখ খোল, এই দেখ আমি তোর তুর্য ভাইয়া, চোখ খোল বাবুই। বলেই তুর্য পাগলের মতো ডাকতে থাকে। তিন মা মিলে কাঁদছে। তাজ বোনের এই অবস্থা আর মানতে পারছে না। তৌহিদ খান তড়িঘড়ি করে বলে ওঠে, তারা সেন্স হারিয়েছে, ওকে তাড়াতাড়ি রুমে নিয়ে যা তুর্য। তৌহিদ খানের কথায় তুর্য তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে তারাকে কোলে তুলে নেয়। এক প্রকার দৌড়ে যায় তারাকে কোলে নিয়ে সিঁড়ি ভেঙে নিজের ঘরের দিকে। সকলেই তার পেছন পেছন আসতে থাকে। তুর্য তারাকে নিয়ে নিজের রুমে গিয়ে শুইয়ে দেয়। সকলেই পেছন পেছন আসতে থাকে তুর্যের ঘরে। প্রিয়ন্তী বেগম বিছানায় উঠে মেয়ের মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে কাঁদতে থাকে। পাশে শারমিন বেগম এসে বসে প্রিয়ন্তী বেগমকে সান্ত্বনা দিতে থাকেন। সকলেই পাগল প্রায়। তুর্য তড়িঘড়ি করে কাবার্ড থেকে তার ডাক্তারের কিছু প্রয়োজনীয় জিনিস বের করে তারার কাছে এসে বসে। তারাকে দেখতে থাকে, তার প্লাস প্রেশার সবটা চেক করে। তারাকে দেখতে থাকে, তার প্লাস প্রেশার সবটা চেক করে। তারাকে দেখে তার শরীরে ইঞ্জেকশন পুশ করে। প্যানিক অ্যাটাক করেছে তারার। সকলেই তুর্যের দিকে তাকিয়ে আছে। সবচেয়ে বেশি অবাক হচ্ছে শারমিন বেগম। তার মনে এক কৌতূহল জেগে বসে। তুর্য কিছু ঔষধ লিখে আকাশকে বলে ওঠে, এই ওষুধগুলো একটু নিয়ে আয় তো। তুর্যের কথা মতো আকাশ তড়িঘড়ি করে কাগজটা নিয়ে ছুটে যায় ঔষধ আনতে। হামিদ খান, তৌহিদ খান সকলেই অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তারার মুখ পানে। তাজ বোনের অবস্থায় ভেঙে পড়েছে। এটা যে প্রথম হয়েছে তারার সাথে এমনটা নয়, এর আগেও বহুবার এর শিকার হয়েছে তারা। প্রিয়ন্তী বেগম মেয়ের মাথার কাছে বসে নিঃশব্দে কেঁদে যাচ্ছেন। শারমিন বেগম তাকে সান্ত্বনা দিচ্ছে। আজমিরা বেগম তাদের পাশেই বসে আছে। তুর্য তাকায় তারার দিকে শীতল চোখে। ইস, কি অবস্থা হয়েছে মুখটার! কয়েক মুহূর্তের তফাতে তার বাবুয়ের ফর্সা মুখ লাল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে, কাদার ফলে নাক চোখ কিছুটা ফুলে আছে। হামিদ খান সকলের উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা এক কাজ করো, সকলে এখন একটু বাইরে বের হয়ে যাও, রুমে একটু হাওয়া বাতাস ঢুকতে দাও, তা না হলে মেয়েটার শরীর আরো খারাপ হয়ে পড়বে। দাঁড়াও, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। তুর্যের কথায় সকলেই দাঁড়িয়ে পড়ে। হামিদ খান তুর্যের উদ্দেশ্যে বলে ওঠে, কি কথা?
হামিদ খানের কথায় তুর্যের কোনো ভাবান্তর এলো না। তুর্য এক পলক তারার পানে তাকায়, তারপর বলে ওঠে, এখানে নয়, তোমরা ড্রয়িং রুমে যাও, আমি আসছি। তুর্যের কথায় সবাই মাথা নাড়ায়। শারমিন বেগমের বেশ ভয় লাগছে ছেলের কথা শুনে, যেন সামনে কি হতে পারে তার সবটা তার চোখে ভেসে উঠছে। কেউ আর কথা বাড়ায় না, চুপচাপ চলে যায় নিচে। সবাই যেতেই তুর্য তারার পানে তাকায়। তারার হাত আলতো হাতে ধরে তাতে চুমু খায় আলতো করে, তারপর এক এক করে পুরো মুখে চুমু দেয় ধীরে সুস্থে। তারার শরীর থেকে ওড়নাটা সরিয়ে বালিশের পাশে রেখে দেয়। শরীরের চাদরটা গলা অবধি ভালো করে শরীরটা ঢেকে উঠে দাঁড়ায় তুর্য। তারপর রুম থেকে বেরিয়ে হাঁটা দেয় ড্রয়িং রুমের উদ্দেশ্যে। সকলেই নিচে বসে আছে, ছোটরাও তাদের সাথে আজ বসে আছে। শ্রাবণকে ঘুম পাড়িয়ে দিয়েছে লাবণ্য, তারপর নিচে এসেছে। প্রিয়ন্তী বেগমের কান্না থেমেছে। এখন শারমিন বেগম সহ বড়দের সকলের হাত পা কাঁপছে। হামিদ খান চিন্তায় পায়চারি করছে। তৌহিদ খান সোফায় বসে মাথায় হাত দিয়ে বসে আছে। ছোটরা সবাই দাঁড়িয়ে আছে, কেউ বুঝতে পারছে না কি হচ্ছে বাড়িতে এসব। তারা এসব ব্যাপারে কিছুই জানে না। প্রতিবার তারার এরকম প্যানিক অ্যাটাক হলেও তারা কখনো জিজ্ঞেস করলে বড়রা তাদেরকে ধমকে চুপ করিয়ে দিত। তাজ কিছুটা জানলেও সবটা জানে না, কারণ তাকে এসব ব্যাপারে কখনো কোনো কিছু বলা হয়নি। শারমিন বেগমের চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। তুর্য এসে যদি তাকে কিছু জিজ্ঞেস করে তাহলে সে কি জবাব দিবে ভেবে পাচ্ছে না। সকলের ভাবনার মাঝে তুর্য সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তা দেখে শারমিন বেগম প্রিয়ন্তী বেগম বসা থেকে উঠে দাঁড়ায়। আজমিরা বেগম পাশেই দাঁড়িয়ে আছে। তুর্য এসে শারমিন বেগমের সামনে দাঁড়ায়। শারমিন বেগম ছেলের মুখ দেখে বুঝতে পারছে না কিছুই। তুর্যকে বেশ শান্ত দেখাচ্ছে। তার ছেলের মনে কি চলছে সেটা বুঝতে পারছে না। তার ভাবনার মাঝেই তুর্যের শান্ত কণ্ঠে বলা কথা তার কানে ভেসে আসে। এসবের মানে কি মা? তুমি বলেছিলে আমি চলে গেলে সবটা ঠিক হবে, তুমি আমায় কথা দিয়েছিলে, তাহলে আজ তুমি থাকতে আমার বাবু এর এই অবস্থার মানে কি? তুর্যের শান্ত কণ্ঠে বলা কথাগুলো যেন অতি তিক্ততার সঙ্গে সকলের কাছে মনে হলো। শারমিন বেগম যেটা ভয় পাচ্ছিলেন সেটাই হলো। এবার তিনি কি করবেন, কি উত্তর দেবেন তিনি? তার হাত পা কাঁপছে, গলা কেমন শুকিয়ে আসছে। তার বড্ড পানির পিপাসা পেয়েছে। এই মুহূর্তে তার বড্ড পানির প্রয়োজন। তুর্য শারমিন বেগমের চুপ থাকা একদম মেনে নিতে পারেনি। তুর্য এবার হুঙ্কার দিয়ে বলে ওঠে, মা চুপ করে থেকো না, আমার কথার উত্তর দাও। বাবুইয়ের এই অবস্থা কেন? বাবুই কেন এত ভয় পেল সামান্য পুতুল দেখে? কেন সে এভাবে প্যানিক অ্যাটাক করলো? বাবুইয়ের সবচেয়ে পছন্দের খেলনা ছিল পুতুল, তাহলে এই 14 বছরে কি এমন হয়ে গেল যে তার সবচেয়ে প্রিয় খেলনাটা তার জীবনের বিষ হয়ে দাঁড়ালো? কার থেকে ওকে বাঁচানোর কথা বললো? ওর কি হলো? উত্তর দাও আমায়। সকলেই নীরব হয়ে দাঁড়িয়ে আছে। শারমিন বেগম ছেলের দিকে তাকিয়ে আছে। আজ তার ভীষণ ভয় লাগছে তার ছেলেকে। এবার তুর্য আর না পেরে পুরো তারাকুঞ্জ কাঁপিয়ে চিৎকার করে বলে ওঠে, তোমরা চুপ করে কেন আছো? তোমরা বলছো না কেন কি হয়েছে বাবুইয়ের? তৌহিদ খান, হামিদ খান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছোটরা সব শুধু নীরব দর্শকের মতো দেখছে। প্রিয়ন্তী বেগম আর না পেরে ধপ করে সোফায় বসে পড়ে। আজমিরা বেগম তড়িঘড়ি করে এসে ধরে প্রিয়ন্তী বেগমকে। প্রিয়ন্তী বেগম ফুপিয়ে কেঁদে ওঠে। শারমিন বেগম তাকায় সেই দিকে, তার চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে। তুর্য প্রিয়ন্তী বেগমের কান্না পুরোপুরি শিওর হয় বড় কোনো কিছু ঝামেলা আছে। তুর্য তা দেখে বলে ওঠে, কি হলো মা? ছোট মা কাঁদছে কেন? কেন কাঁদছে সে? তুমি আমাকে সবটা বলবে নাকি আমি নিজে সবটা খুঁজে বের করব? আর যদি আমি নিজে খুঁজে বের করি, তারপর যেটা হবে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। তোমরা যদি খারাপ কিছু না চাও তাহলে আমাকে বলো। শারমিন বেগম বুঝে গেছে তিনি আর কিছু লুকাতে পারবেন না তুর্যের কাছে। না বললে যে ভয়ঙ্কর কিছু হতে পারে সেটা তিনি ভালো করেই জানেন। শারমিন বেগম সোফায় ধপ করে বসে পড়ে। তুর্য তাকায় সেদিকে। তাজের মনেও হাজারো প্রশ্ন। পুরো বাড়ি নীরব হয়ে আছে। শারমিন বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, সবটা যখন সামনে এসেই পড়েছে তখন আর আমাদের লুকিয়ে লাভ কি? তুর্য ভ্রুকুচকে তাকায় সেদিকে, কর্কশ কণ্ঠে বলে ওঠে, কি কথা? 14 বছর আগে কি এমন হয়েছিল আমি চলে যাওয়ার পর? তুর্যের কথায় শারমিন বেগম একবার প্রিয়ন্তী বেগমের দিকে তাকায়।
প্রিয়ন্তী বেগম ফুপিয়ে কাঁদছে এখনও। তারপর হামিদ খানের দিকে তাকায়। হামিদ খান চোখ দিয়ে তাকে আশ্বস্ত করে। শারমিন বেগম ফের দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, সেদিন যখন আমি তোমাকে জোর করে দেশের বাইরে পাঠিয়ে দিই, তুমি চলে যাবার পর তারার জ্ঞান ফিরে। সবার আগে তোমাকেই দেখতে চাই, কিন্তু তোমাকে না দেখতে পেয়ে আমার কাছে, প্রিয়ন্তীর কাছে, আজমিরার কাছে, বাড়ির প্রতিটা মানুষের কাছে শুধু একটা কথাই জিজ্ঞেস করেছে, আমার তুর্য ভাইয়া কই, আমার তুর্য ভাইয়া কই, আমার তুর্য ভাইয়াকে আমার কাছে এনে দাও। আমার তুর্য ভাইয়া কি আমার সাথে রাগ করেছে বলেই তোকে খুঁজতে থাকতো। তুর্য এক দৃষ্টিতে তাকিয়ে মন দিয়ে শারমিন বেগমের কথা শুনছে। সাথে বাড়ির সকল ছোটরা। তাজ শারমিন বেগমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শুনতে থাকে। কিন্তু তারাকে তখন কি করে বলি যে ওর তুর্য ভাইয়া আর এখানে নেই? তাকে হাজারটা মিথ্যা বলে আমরা তাকে শান্ত রাখি। দিন পেরিয়ে রাত হয়, তারার পাগলামি আরও বাড়তে থাকে। সে কিছুতেই কারো কথা মানতে রাজি নয়। তার একটাই কথা, আমার তুর্য ভাইয়াকে এনে দাও। সারাদিন তাকে এক গ্লাস পানিও আমরা খাওয়াতে পারিনি। এক সময় তারার অবস্থা এতই খারাপ হয় যে তোকে না দেখতে পেয়ে প্যানিক অ্যাটাক করে জ্ঞান শূন্য হয়ে পড়ে। পুরো বাড়ির সকলে তারার অবস্থায় পাগল প্রায়। আমরা কেউ দেরি না করে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে গিয়ে আমাদের এক পরিচিত ডাক্তার তারাকে দেখে। তিনি দেখে বলেন, তারার শরীরের অবস্থা ভালো না, অতিরিক্ত প্যানিক অ্যাটাকের ফলে এই অবস্থা। তার শরীর তার বেশ দুর্বল, তাকে নাকি কয়েকদিন হসপিটালে রাখলে সুস্থ হবে। আমরাও এক কথায় রাজি হয়ে যাই। তারাকে আমরা হসপিটালে ভর্তি করে দিই। এই সময় আমাদের মাথায় তারাকে সুস্থ করা ছাড়া আর কিছুই করার ছিল না। তারার পাশে বেশি আমি আর প্রিয়ন্তীই থাকতাম। আজমিরা বাসায় থাকতো, কারণ শ্রাবণ, মেঘা, লাবণ্য, তাজ ওরা ততটাও তখন বড় ছিল না। ওদের দেখাশোনার জন্য বাড়িতে হাসান আর আজমিরা থাকতো। আমি তারার কাছে দুপুর অবধি থাকতাম, আর রাতে প্রিয়ন্তী থাকতো তারার কাছে। মাঝখানে বিকেলটুকু আমাদের বাড়িতে থাকতে হতো, কারণ আজমিরা সকলকে সামলে রান্নাবান্নাটা আর সামলাতে পারতো না। তখন আমার আর প্রিয়ন্তীর বাসায় আসতে হতো। তারাকে একজন নার্সের দায়িত্বে দিয়ে আসতাম। কিন্তু কে জানতো এটাই আমাদের জীবনের কাল হবে? আমি যদি জানতাম এমনটা হবে, তাহলে হয়তো কোনোদিন তারাকে আমরা একা ছাড়তাম না। বলে শারমিন বেগম কুমড়ে কেঁদে ওঠে। তুর্যের কেন জানি খুব ভয় লাগছে। বারবার তার মাথায় একটাই কথা আসছে, কি হয়েছে তার তারার সাথে। শারমিন বেগমের প্রতিটা কথা তাজ শুনতে থাকে, কিন্তু শারমিন বেগমকে থামতে দেখে এবার তাজই বলে ওঠে, তারপর কি বড় মা, বলো তারপর কি হয়েছিল? তুর্য শুধু নির্বাকের মতো দাঁড়িয়ে আছে এর পরের কথাগুলো শোনার জন্য। এই মুহূর্তে তার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। বাড়ির ছোটরা সকলে অদ্ভুতভাবে তাকিয়ে আছে শারমিন বেগমের পরের কথাগুলো শোনার জন্য। শারমিন বেগম শাড়ির আঁচল দিয়ে তার চোখ মুছে ফের বলে ওঠে, তারাকে হাসপাতালে ভর্তি করা হয় প্রায় 2 দিন পার হয়ে যায়। একদিন সকালে 10টার দিকে আমি হসপিটালে যাই। সেদিন তারা ট্রিটমেন্ট করার ডক্টর তাকে দেখতে আসলে তারা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, অতীত, He is not a good doctor. He is a bad doctor. I hate her. He is a bad doctor. Bomma? বলেই আমাকে তারা জড়িয়ে ধরে ভয়ে। ডক্টর তারার কথা শুনে হালকা হাসে। শারমিন বেগম তারার কথায় বেশ লজ্জায় পড়ে যায়। ডক্টরকে দেখে যতটুকু মনে হতো তিনি খুব মিশুক একজন লোক ছিল। সব সময় তার মুখে হাসি লেগেই থাকে। শারমিন বেগম ভাবে হয়তো তারাকে জোর করে ঔষধ দেওয়া হয়, বিধায় তারা এমন করছে। শারমিন বেগম জোরপূর্বক হেসে বলে ওঠে, কিছু মনে করবেন না, ডক্টর আসলে ছোট মানুষটাও বুঝতেই পারছেন। শারমিন বেগমের কথা শুনে ডক্টর গাল ভর্তি হাসি নিয়ে বলে ওঠে, না না, চিন্তা করবেন না, আমি কিছুই মনে করিনি। ছোট মানুষ হয়তো ঔষধ নিয়ে এমন করেছে। আমি বরং নার্সকে পাঠিয়ে দিচ্ছি, সে এসে দিবে। ডক্টরের কথায় শারমিন বেগম হালকা হেসে মাথা নাড়ায়। ডক্টর যেতেই তারা শারমিন বেগমের বুক থেকে মাথা তুলে বলে ওঠে, বম্মা, তুমি বিশ্বাস করো, হি ইজ নট গুড ডক্টর, হি ইজ ব্যাড ডক্টর। শারমিন বেগম তারার কথায় দীর্ঘশ্বাস ফেলে তারার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলে ওঠে, এমনটা করতে হয় না মা, আঙ্কেল কত ভালো একজন মানুষ, দেখেছো তো? তুমি শুধু শুধু তাকে কেন ব্যাড বলছো বলো তো মা? আমরা কি তোমাকে বড়দের সাথে এসব করতে শিখিয়েছি মা?
তারা শারমিন বেগমের কথা শুনে বলে ওঠে আকুল কণ্ঠে বলে, আমি সত্যি বলছি, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? তুমি বরং এক কাজ করো, আমার তুর্য ভাইয়াকে আমার কাছে এনে দাও। আমার তুর্য ভাইয়াকে আমি বললে আমার তুর্য ভাইয়া ঠিক আমার কথা বিশ্বাস করবে। শারমিন বেগম বুঝতে পারে তারা হয়তো তুর্যকে তার কাছে আনার জন্য এসব করছে। তিনি তারাকে থামিয়ে দিয়ে বুকে আগলে নিয়ে বলে ওঠে, ওকে মা, এবার তুমি ঘুমাও। তারা একই কথা বারবার বলে শারমিন বেগমকে, কিন্তু শারমিন বেগম এতটাও সিরিয়াসলি নেয় না। তারাকে অনেক কষ্টে সে ঘুম পাড়ায়। এরপর থেকে তারা বহুবার প্রিয়ন্তী বেগম ও শারমিন বেগমকে বলে, তাও তারা এতটাও কানে নেয় না। তারার হসপিটালে 3 দিন কেটে যায়। প্রতিদিন তার ওই একটাই কথা, আর তার তুর্য ভাইয়াকে তার কাছে এনে দাও, এনে দাও, এই দুটো কথা বলে। একদিন রাতে তারাকে যখন তার মা প্রিয়ন্তী বেগম ঘুম পাড়াচ্ছিল, তখন তারা তার মাকে জড়িয়ে ধরে বলে ওঠে, আম্মু বিশ্বাস করো, আমি সত্যি বলছি, ওই আঙ্কেলটা নট গুড ডক্টর। তারার কথা শুনে প্রিয়ন্তী বেগম এবার বেশ ক্ষিপ্ত হয়। কয়দিন ধরে তারার মুখে এক কথা শুনতে শুনতে অসহ্য হয়ে গেছেন তিনি। প্রিয়ন্তী বেগম এবার কিছুটা রাগ দেখিয়ে বলে ওঠে, তারা, এবার তুই থামবি? কি নাটক শুরু করেছিস বলতো? তোর আঙ্কেল কত ভালো জানিস, আর তুই ওনার নামে এইসব বলছিস? জানিস উনি হসপিটালের বাচ্চাদের কি আদর করে, আর তুই বাসায় যাবার জন্য এইসব নাটক করছিস? প্রিয়ন্তী বেগমের কথায় তারা এবার প্রিয়ন্তী বেগমকে ছাড়ে। সে উঠে বসে কাঁদো কাঁদো মুখ করে বলে ওঠে, আমি মিথ্যা বলছি না আম্মু, ওই আঙ্কেলটা ভালো নয়, ওই আঙ্কেলটা আমাকে ব্যাড টাচ করে। তারার কথা এবার প্রিয়ন্তী বেগম চমকে তাকায়। মুহূর্তেই তার কথা বন্ধ হয়ে যায়। কেমন বুকে মোচড় দিয়ে ওঠে। কি বলছে তার মেয়ে? ব্যাড টাচ মানে? প্রিয়ন্তী বেগম শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসে। তিনি কিছুটা সিরিয়াস হয়ে তারার মাথায় হাত দিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, কি বলছিস মা? ব্যাড টাচ মানে? কি করে তোর সাথে? প্রিয়ন্তী বেগমের কথায় তারা অবুঝ কণ্ঠে সোজাসাপটা উত্তর দেয়, উনি একটু ভালো না আম্মু, আমাকে ঔষধ দিতে এলে ওই পচা আঙ্কেলটা আমাকে ব্যাড টাচ করে। তারার কথা শুনে প্রিয়ন্তী বেগম কি করবে বুঝতে পারছে না। তার মেয়ে কি ভুল বলছে না ঠিক বলছে বুঝতে পারছে না। প্রিয়ন্তী বেগম আরও কিছুটা শিওর হওয়ার জন্য তারার মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, তোর সাথে উনি কি করে মা? আমাকে একটু বলবি? কোথায় তোকে ব্যাড টাচ করেছে মা? পচা আঙ্কেলটা আমাকে ঔষধ দিতে আসতে না, ওই পচা আঙ্কেলটা আমাকে ঔষধ দিতে আসে না, আমার এখানে হাত দিয়ে চেপে ধরতো। তারার বুকে হাত দিয়ে দেখায় সে। প্রিয়ন্তী বেগম চমকে ওঠে। কি বলছে তার মেয়ে? তারা যথেষ্ট বুদ্ধিমতী, কোনটা ব্যাড টাচ আর কোনটা গুড টাচ সেটা সে জানে। প্রিয়ন্তী বেগম মেয়ের কথা অবিশ্বাস করতে পারে না। কোনো বাচ্চা এইসব ব্যাপারে কখনো মিথ্যা বলতে পারে না। প্রিয়ন্তী বেগমের হাত পা কেমন অসাড় হয়ে আসছে। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, তোমার ওই আঙ্কেলটা কি তোমার আর কোথাও ব্যাড টাচ করেছে? প্রিয়ন্তী বেগমের কথায় তারা দুপাশে মাথা নাড়ায়, মানে না করেনি। প্রিয়ন্তী বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে। সঙ্গে সঙ্গেই প্রিয়ন্তী বেগম তারাকে এক প্রকার খাবলে নিয়ে তার বুকে শক্ত করে জড়িয়ে ধরে। প্রিয়ন্তী বেগম কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। তার মেয়ের সাথে এইসব হয় আর সে কিছুই জানতে পারল না। তার মেয়ে তাকে বারবার করে বলছিল, সে মা হয়ে নিজের মেয়ের কথা বিশ্বাস করল না। কেমন মা সে? নিজের প্রতি তার নিজের ঘৃণা হচ্ছে তার আজ। কথাগুলো ভাবতেই প্রিয়ন্তী বেগমের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তিনি তারাকে ছেড়ে কান্নাজড়িত কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, তো তোকে আর এখানে থাকতে হবে না মা, কালকেই তোকে আমরা বাসায় নিয়ে যাব, কেমন? বলেই তারাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। মনে মনে প্রিয়ন্তী বেগম আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছে তার মেয়ের বড় কোনো ক্ষতি না হওয়ার জন্য। তিনি তৎক্ষণাৎ তারাকে ছেড়ে বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে কল করে শারমিন বেগমকে। শারমিন বেগম কেবলই সব কাজ শেষ করে শুতে যাবেন, তখনই তার ফোনটা বেজে ওঠায়। তিনি ফোন হাতে তুলে নেয় বিছানা থেকে। দেখতে পায় প্রিয়ন্তী বেগম ফোন করেছে। শারমিন বেগম চমকায়। তিনি মনে মনে বলে ওঠে, এত রাতে প্রিয়ন্তী বেগম তাকে ফোন কেন করছেন? কিছু কি হয়েছে নাকি? ওখানে তারার কথা মাথায় আসতেই তিনি আর এক মুহূর্ত দেরি না করে ফোনটা কানে ধরে। প্রিয়ন্তী শারমিন বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে
এক নিঃশ্বাসে ভয়ার্থ কণ্ঠে সবটা বলে ওঠে। সব শোনার পর যেন শারমিন বেগমের মাথায় আকাশ ভেঙে পড়ে। কথা বলার শক্তিটুকুও সে পাচ্ছে না। এই মুহূর্তে শুধু তার মাথায় একজনেরই নাম আসছে, আর সেটা হলো তার ছেলে তুর্যের। কি জবাব দেবে সে তুর্যকে? কি জবাব দেবে? যে ছেলে কিনা তারার দিকে কাউকে চোখ তুলে তাকানোর অপরাধে খুন করতে দুবার ভাবেনি, আজ তার শরীরে কেউ বাজেভাবে স্পর্শ করেছে ভেবেই শারমিন বেগমের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তিনি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে ওঠে, আমি এখনই আসছি। শারমিন বেগমের কথায় প্রিয়ন্তী বেগম বাদ সেধে বলে ওঠে, তার দরকার নেই বাবু, আজকের রাতটা আমরা এখানেই থাকি, তারপর কাল সকাল হলেই তারাকে নিয়ে আমরা এখান থেকে চলে যাব। প্রিয়ন্তী বেগমের কথায় শারমিন বেগম চিন্তিত কণ্ঠে বলে ওঠে, কিন্তু প্রিয়ন্তী বেগম শারমিন বেগমকে থামিয়ে দিয়ে বলে ওঠে, চিন্তা করো না, আমি আছি তারার পাশে, তোমরা কাল সকালেই চলে এসো এখানে। আর এখন ভাইজান বা কাউকে কিছুই বলার প্রয়োজন নেই, যা হবে কাল কথা হবে। প্রিয়ন্তী বেগমের কথায় শারমিন বেগম সম্মতি জানায়। তারপর আর কিছু কথা বলে শারমিন বেগম ফোন রেখে দেয়। শারমিন বেগমের পুরো শরীর কেমন কাঁপছে, গলা শুকিয়ে আসছে তার। তিনি টেবিল থেকে পানির জগ নিয়ে গ্লাসে পানি ঢেলে সবটুকু পানি ঢক ঢক করে খেয়ে নেয়। বারবার তুর্যের বলা একটা কথাই তার কানে আসছে, তোমার কথা মতো আমি এখান থেকে চলে যাচ্ছি, তবে তারার সমস্ত দায়িত্ব আমি তোমায় দিয়ে গেলাম। দায়িত্ব বলে ভুল হবে আম্মু, আমার বাবুইকে তোমার কাছে আমানত হিসেবে রেখে গেলাম। এখন ঠিক যেমনটা রেখে যাচ্ছি আমি এসে যেন ঠিক তেমনটাই পাই। আমি আশা করব আমার দিয়ে আমানতের গায়ে তুমি একটা ফুলের আঁচড়ও লাগাবে না। তুর্যের কথাগুলো মনে পড়তে শারমিন বেগম ডুকরে কেঁদে ওঠে। প্রিয়ন্তী বেগম তারাকে বুকে আগলে নিয়ে ঘুম পাড়িয়ে দিতে থাকে। তারা ঘুমিয়েও যায়। প্রিয়ন্তী মেয়েকে ঘুমাতে দেখে মেয়ের মুখ পানে তাকায়, কপালে আলতো করে চুমু খায়। সে মেয়ের মুখের দিকে অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকেন তিনি। নিজের ওপর তার কেমন যেন এক ঘৃণা কাজ করছে আজ। কি করে পারলেন তিনি মেয়েকে বিশ্বাস না করে একজন বাহিরের লোককে বিশ্বাস করতে? প্রিয়ন্তী বেগমের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তিনি তারার বালিশে মাথা রেখে মেয়েকে আগলে নিয়ে চোখের পানি মুছে চোখ বন্ধ করে নেয়। কিছু সময় পর তিনি ঘুমে তলিয়েও যায়। অন্যদিকে কেউ তাদের দেখে আড়াল থেকে হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। সকালে প্রিয়ন্তী বেগমের ঘুম ভেঙে যায়। তিনি চোখ খুলে দেখেন তার মেয়ে কি সুন্দর তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। তারা ছোটবেলা থেকে অসম্ভব সুন্দরী। তার রূপ বরাবরই সবাইকে আকর্ষণ করত। গায়ের রংটা একেবারেই প্রিয়ন্তী বেগমের মতো পায়নি, পুরো পেয়েছে শারমিন বেগমের মতো। প্রিয়ন্তী বেগম বরাবরের মতোই মেয়ের সৌন্দর্যে আটকে যায়। কপালে স্নেহের পরশে কে উঠে দাঁড়ায়। তিনি শরীরের ওড়নাটা ভালো করে পেঁচিয়ে চলে যায় কেবিনে থাকা ওয়াশরুমটায় ফ্রেশ হতে। প্রিয়ন্তী চলে যাওয়ার সুযোগটাই হয়তো কেউ কাজে লাগাতে চেয়েছিল। প্রিয়ন্তী ওয়াশরুমে যেতেই একজন কালো পোশাক পরিহিত লোক এসে তারার দিকে তাকায় লোভনীয় চোখে। তারার দিকে তাকিয়ে বিশ্রী হাসি দেয়। তারপর তারাকে কোলে তুলে কেবিন থেকে বেরিয়ে পড়ে। মিনিট পাঁচেক পর প্রিয়ন্তী বেগম ওড়না দিয়ে মুখ মুছে ওয়াশরুমের দরজা বন্ধ করে। বেডের কাছে এসে দেখতে পায় তারা বিছানায় নেই। সঙ্গে সঙ্গে তিনি আঁতকে উঠে দৌড়ে আসে, পুরো কেবিনে পাগলের মতো করে খুঁজতে থাকে। তাড়া তাড়া করে ডেকেই যাচ্ছে প্রিয়ন্তী বেগম। তার হাত পা কাঁপছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তিনি কেবিন থেকে বেরিয়ে পুরো হাসপাতাল তন্ন তন্ন করে খুঁজতে লাগেন, কিন্তু কোথাও তারার খোঁজ নেই। প্রিয়ন্তী বেগম দৌড়ে আবার কেবিনে আসেন। বিছানার ওপর থেকে তার ফোনটা তুলে নেয়। কাঁপা কাঁপা হাতে তিনি ফোন দেয় শারমিন বেগমকে। দু চারবার রিং হওয়ার পর শারমিন বেগম ফোনটা তুলে বলে ওঠে, হ্যাঁ সেজো বল। শারমিন বেগমের কথা শুনে প্রিয়ন্তী বেগম ডুকরে কেঁদে ওঠে। হঠাৎ প্রিয়ন্তী বেগমের এহেন কান্নায় শারমিন বেগম ঘাবড়ে যায়। তিনি তড়িঘড়ি করে বলে ওঠে, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল। প্রিয়ন্তী বেগম কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, বুবু বুবু তারা। বলেই তিনি ফের কেঁদে ওঠে। শারমিন বেগম তারার নাম শুনতেই তার হাত পা কেমন অসাড় হয়ে আসছে। তিনি চটজলদি বলে ওঠে, হ্যাঁ তারার কি হয়েছে? তারার কোথায়? তারা বল, তারা কিচ্ছু হয়নি তো? প্রিয়ন্তী বেগম কান্না করতে করতে বলে ওঠে,
ও তার আগে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি ওকে পুরো হসপিটাল খুঁজেছি, পাচ্ছি না। বলেই প্রিয়ন্তী বেগম কেঁদে ওঠে। শারমিন বেগম পাগলের মতো বলে ওঠে, কি বলছিস? কখন থেকে পাওয়া যাচ্ছে না? তুই থাকতে তারাকে পাওয়া যাচ্ছে না মানে? আমি ওয়াশরুমে গিয়েছিলাম তারাকে ঘুমন্ত অবস্থায় রেখে, এসে দেখি তারা নেই। আমার খুব ভয় করছে বুবু, আমার মেয়েটার কিছু হবে না তো? প্লিজ বুবু, আমার মেয়েটাকে তোমরা আমার কাছে এনে দাও, প্লিজ বুবু, প্লিজ। বলেই প্রিয়ন্তী বেগম ফুপিয়ে কেঁদে ওঠে। শারমিন বেগম নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, তুই চিন্তা করিস না, আমরা আসছি, আমরা এখনই আসছি। বলেই শারমিন বেগম ফোন কেটে দৌড়ে রুম থেকে চলে যায়। প্রিয়ন্তী বেগম ধপ করে বেডে বসে পড়ে, ফোনটা বুকের সাথে মিশিয়ে ডুকরে কেঁদে ওঠে। অন্যদিকে তারার ঘুম ভাঙতে দেখতে পায় ও একটি অন্ধকার রুমে আছে। তারা শোয়া থেকে উঠে চারপাশটায় তার ছোট ছোট চোখগুলো দিয়ে তাকিয়ে দেখতে থাকে। রুমটা অতটাও অন্ধকার নয়, যথেষ্ট পরিমাণ আলো আছে। একটা ছোট্ট বাল্ব জ্বলছে। তারা চারপাশে তাকায়, দেখতে পায় অনেকগুলো মানুষকে সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে। কয়েকজনের মাথা বের হয়ে আছে, তো কিছু জনের পা, তো কারো পুরো শরীর ঢাকা রয়েছে। দেখেই মনে হচ্ছে এটা কোনো মর্গ। আঁতকে ওঠে তারা, এ কোথায় এলো হঠাৎ? সে তো মায়ের সাথে ঘুমাচ্ছিল, তাহলে তার মা কোথায়? ভেবেই তারা ভয়ার্ত কণ্ঠে ডেকে ওঠে, আম্মু 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 আম্মু, কোথায় তুমি? আম্মু, আমার খুব ভয় করছে। বলেই ডাকতে থাকে অনেকবার। ডেকেও যখন কোনো উত্তর পেল না, তারা এবার ভয়ে কেঁদে ওঠে। হঠাৎ তার সামনে একটা ছায়া ভেসে আসে। তারা তাকায় সেদিকে, এ ছায়াটা তার দিকেই আসছে। তারা ঘাবড়ে যায়, ভয়ে সে গুটিসুটি হয়ে বসে পড়ে, বারবার শুকনো ডোক গিলতে থাকে। আস্তে আস্তে ছায়াটির আলোতে আসলেই তারা ঘাবড়ে যায়। সেই ডাক্তার, হাতে তার একটি লাল রঙের পুতুল। ডাক্তারের ঠোঁটে লেগে আছে একরকম বিশ্রী হাসি। ডাক্তারটি তারার সামনে এসে বসে। তারা ভয়ে পেছোতে থাকে, তারা ফুপিয়ে কাঁদছে। ডাক্তারটি তারাকে কাঁদতে দেখে কুৎসিত হেসে বলে ওঠে, তুমি কাঁদছো কেন? আমি তো তোমায় এখনো কিছু করিনি, তবে একটু পরে অবশ্য করব। তার আগে কান্নাটা বন্ধ করো। আর এই দেখো, আমি তোমার জন্য কত কিউট পুতুল এনেছি, নাও, এটা নাও। বলেই তারার গালে বিশ্রী হাতের বিচরণ করতে থাকে। তারা পেছাতে পেছাতে কেঁদে বলে ওঠে, আমার কাছে এসো না, আমার কাছে এসো না, আমার পুতুল চাই না। আমি আমি আম্মুর কাছে যাবো, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। বলে কেঁদে ওঠে তারা। ডাক্তার আগের ন্যায় হেসে বলে ওঠে, তা কি করে হয় সোনা? তোমাকে তো আমি ছেড়ে দেওয়ার জন্য ধরে আনিনি। তোমাকে যেটার জন্য এনেছি সেটা না করে তোমাকে কি করে ছাড়ি বলো? তারা চিৎকার করে কাঁদছে আর আম্মু বম্মা বলে চিল্লাচ্ছে। সেটা দেখে ডাক্তার কুটিল হেসে বলে ওঠে, এখানে কেউ আসবে না। তোমার চিৎকার কারোর কানে পৌঁছাবে না, কারোর কানে না। বলেই শব্দ করে হাসতে থাকে। তার হাসির শব্দে আরো বেশি জোরে কেঁদে ওঠে। বারবার শুধু আম্মু, বম্মা, তুর্য ভাইয়া এই তিনটাই নাম বলে ডাকতে থাকে। তারার কাণ্ডে ডাক্তার বেশ মজা পাচ্ছে। অন্যদিকে শারমিন বেগম, হামিদ খান, ইমরান খান, তৌহিদ খান কিছু সময় আগেই হসপিটালে আসে। প্রিয়ন্তী বেগমের কাছে সবটা শুনে পুরো হসপিটাল তারা তন্ন তন্ন করে ফেলছে। আজমিরা বেগম ও হাসান খান বাকি বাচ্চাদের নিয়ে বাসা সামলাচ্ছে। প্রিয়ন্তী বেগম, শারমিন বেগম কাঁদতে কাঁদতে তাদের অবস্থা বেহাল। তারা হন্যে হয়ে পুরো হসপিটাল খুঁজছে। ডক্টর পুতুলটি তারার দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে আর তারা পিছোতে থাকে। এই মুহূর্তে তারার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ভয়ানক জিনিস বোধহয় এই পুতুলটি। ডক্টর তারার দিকে এগোতে এগোতে বিশ্রী হেসে বলে ওঠে, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তোমাকে এবার আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তোমার বাবা, চাচা কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এবার তোমার সাথে যা হবে সেটা তুমি চুপচাপ সহ্য করে নিবে, কোনো কথা বলবে না, কেমন? লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ থাকবে। কিন্তু যদি তুমি আমার কথা না শুনো তাহলে
আমার থেকে খারাপ আর কেউ হবে না। বলে কুৎসিত হাসি হাসে ডক্টর। তারা কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমাকে ছেড়ে দাও আমাকে, আমি আম্মুর কাছে যাব। বলেই হেঁচকি তুলে কাঁদতে থাকে তারা। ডক্টর এবার কেমন হিংস্র হয়ে ওঠে। তারার কাছে গিয়ে তার গালে, গলায়, পেটে, পাঁজে স্পর্শ করতে থাকে। তারা চিৎকার করছে, এই বুঝি তার কান্নায় আজ মৃত্যু হবে। পাগলের মতো করে নিজেকে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু তার এই ছোট্ট শরীরটা কি আর অত বড় শরীরের সাথে পারে? ডক্টর তার জামাটা যেই ছিঁড়ে ফেলতে যাবে, অমনি ডেড বডি রাখা রুমটির দরজা ভেঙে ফেলে। ডক্টর চমকে পেছনে তাকায়। পিছনে ইমরান খান, তৌহিদ খান ও হামিদ খান দাঁড়িয়ে আছে। তারা তাদের দেখে চিৎকার করে বলে ওঠে, বাবা। তারার চিৎকারে ইমরান খান তাকায় মেয়ের দিকে। সঙ্গে সঙ্গে তিনজনের মাথায় আগুন ধরে যায়। হামিদ খান আর ইমরান খান রাগে দৌড়ে এসে ডক্টরকে পাগলের মতো করে মারতে থাকে। তৌহিদ খান দৌড়ে এসে তারার কাছে, তারাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে নেয়। হামিদ খান, ইমরান খান এক সেকেন্ডও থামছে না। ডক্টরকে এক মুহূর্তে রক্তাক্ত করে ফেলে আর অজস্র বিশ্রী গালি দিতে থাকে। ডক্টর ব্যথায় কুকিয়ে ওঠে। এর মধ্যে প্রিয়ন্তী বেগম ও শারমিন বেগম দৌড়ে আসে। তাদের সাথে কিছু হসপিটালের লোক ও পুলিশ। প্রিয়ন্তী বেগম মেয়েকে দেখে ছুটে যায় তার কাছে। তৌহিদ খানের থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে। আবার বুক থেকে তুলে পাগলের মতো মেয়ের মুখে চুমু খেয়ে বুকে জড়িয়ে নেয়। তিনি পারছেন না নিজের বুকের ভেতর ঢুকিয়ে ফেলতে তারাকে। তারা মাকে পেয়ে হেঁচকি তুলে তুলে কাঁদছে। শারমিন বেগম পাশে বসে কাঁদছে। তৌহিদ খান উঠে এলোপাথারি মারতে থাকে ডাক্তারকে। ডক্টরের অবস্থা বেহাল হয়ে যাচ্ছে দেখে পুলিশরা এসে তাদের তিন ভাইকে আটকাতে থাকে, কিন্তু কাউকে সামলানো যাচ্ছে না। ইমরান খানকে পুলিশ শক্ত করে ধরে আছে। ইমরান খান নিজে ছাড়াতে ছাড়াতে ডক্টরের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলে ওঠে, শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত দিস? জানোয়ারের বাচ্চা, তোকে আমি আজ মেরেই ফেলবো। ছাড় আমাকে, ছাড়। বলেই ছাড়া পাওয়ার জন্য ধস্তাধস্তি করতে থাকে ইমরান খান। পুলিশ অফিসার তিন ভাইকে সামলাতে সামলাতে বলে ওঠে, দেখুন মিস্টার খান, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনে একে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। পুলিশের কথাতেও যেন তাদের শান্তি মিলল না। এক প্রকার অনেক কষ্টে শান্ত করলো তাদের। পুলিশ ডক্টরের কলার ধরে বলে ওঠে, চল তো শ্বশুরবাড়িতে। শিশু ধর্ষণের চেষ্টা করার অপরাধে মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাক শালা, চল। বলেই টেনে নিয়ে যেতে থাকে। ডক্টরের মুখ দিয়ে রক্তের লালা পড়তে থাকে। পুরো শরীর রক্তে ভিজে আছে। ডক্টরকে নিয়ে যাওয়ার সময়ও ইমরান খান বেশ কয়েকটা কিল ঘুষি মারে তাকে। তারার এবার মনে হচ্ছে তার চারপাশ কেমন অন্ধকার হয়ে আসছে, পুরো শরীর কেমন অসাড় হয়ে আসছে, চোখ যেন বন্ধ হয়ে যাচ্ছে। বলতে বলতে তারা অজ্ঞান হয়ে যায়। তারাকে জ্ঞান হারাতে দেখে প্রিয়ন্তী বেগম চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে সকলেই তারাকে ঘিরে ধরে। তৌহিদ খান এক মুহূর্ত দেরি না করে তারাকে কোলে নিয়ে কেবিনের দিকে ছুট লাগায়। পেছন পেছন সকলেই ছুটতে থাকে। বর্তমান। তারপর সেদিন তারাকে নিয়ে চিকিৎসা করানো হয়, কিন্তু তারা জ্ঞান ফেরে না, যার জন্য ওর সব ট্রিটমেন্ট আমরা বাসায় করার ব্যবস্থা করি। আমার এক বান্ধবীকে দিয়ে দীর্ঘ 1 মাস পর তারার জ্ঞান ফিরে, কিন্তু তারা এত সহজে সবটা ভুলে যেতে পারে না। তাকে সুস্থ করতে আমাদের দীর্ঘ 2 বছর সময় লাগে। তবুও তারা পুরোপুরিভাবে সুস্থ হলেও পুরনো স্মৃতি সে আজও ভুলতে পারেনি। সেদিনের ঘটনার পর মাঝে মাঝেই সেটার প্রভাব পড়ে তারার উপর, যার ফলে অনেকবার তারার প্যানিক অ্যাটাক হয়। মহিলা ডক্টর ছাড়া কোনো পুরুষ ডক্টরকে সে তার চারপাশে সহ্য করতে পারে না। আমরা অনেক কষ্টে তাকে সব রকম ট্রিটমেন্টের সাহায্যে তাকে সুস্থ করে তুলি। সেদিন আমরা তাকে সেই ভয়ঙ্কর কাজ হওয়া থেকে বাঁচাতে পারলেও কি আমরা মেন্টালিভাবে এখনও সুস্থ করতে পারিনি। আমি পারিনি তোমার দেওয়া কথা রাখতে। আমি পারিনি আমাকে দেওয়া তোমার আমানত আমি ঠিকভাবে রাখতে পারিনি আমি। বলেই ডুকরে কেঁদে ওঠে শারমিন বেগম। সকলের চোখেই পানি। পাশ থেকে আকাশ কৌতূহল না দামাতে পেরে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আর ওই ডাক্তার এর কি হয়েছিল বড়মা? তুমি বলে ডক্টরটি তোমার চেনা? আমরাও কি চিনি বড়মা? আকাশের কথায় সকলেই তাকায় শারমিন বেগমের দিকে।
পরের কথাটি শোনার জন্য শারমিন বেগম একবার আকাশের পানে তাকিয়ে বলে ওঠে, তার কথার আমরা কেউ তেমন জানি না। সেদিন পুলিশ ওনাকে ধরে নিয়ে যাওয়ার পর আদালত তাকে 10 বছরের কারাদণ্ড দেয়। পাশাপাশি হসপিটালের কর্তৃপক্ষ ওনার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল করে দেয়। কিন্তু জানা যায় সে 2 বছর পর উনি জেল থেকে পালিয়ে দেশের বাইরে চলে যান। এরপর থেকে পুলিশ অনেক খুঁজলেও আর পাওয়া যায়নি। মাঝখানে পেরিয়ে যায় 14 বছর। আর ওই ডাক্তার আর কেউ ছিল না। তোরা সকলেই তাকে চিনিস। ছোটবেলায় তোদের সাথে বেশ কয়েকবার দেখাও হয়েছিল। তিনি আর কেউ নয়, ডক্টর কবির আহমেদ। সকলেই শারমিন বেগমের কথায় চমকে ওঠে। পুরো তারাকুঞ্জ নিস্তব্ধ। আজ এত মানুষ তারাকুঞ্জে থাকার পরও আজ মনে হচ্ছে এই তারাকুঞ্জে কেউ নেই। প্রিয়ন্তী বেগম কেঁদেই যাচ্ছে। আজমিরা বেগম প্রিয়ন্তী বেগমকে ধরে নিঃশব্দে কাঁদছে। ছোটদের চোখে আজ পানি। তৌহিদ খান সোফায় মাথা নিচু করে বসে আছে। হামিদা খান সকলের থেকে কিছুটা দূরে একটা চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। তার চোখ ভিজে উঠেছে। তাজ ধপ করে সোফায় বসে পড়ে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে অনবরত। তার আদরের বোনের সাথে এত কিছু ঘটে গেল আর সে বড় ভাই হয়ে কিছুই করতে পারেনি। তাজ নিঃশব্দে চোখের পানি ফেলতে থাকে। আর সবশেষে তুর্য, সে এক জায়গায় পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। তার কোনো রিয়াকশন নেই, যেন এক মৃত পাথর দাঁড়িয়ে আছে সকলের মাঝখানে। সকলে কান্নাকাটি করলেও তুর্যের চোখ দিয়ে এক ফোঁটাও পানি বের হয়নি। তার মধ্যে কি চলছে সেটা কেউ জানে না। আজ তার কোনো প্রতিক্রিয়া নেই। তার চারপাশ কেন জানি এত মানুষ থাকার পরও তার মনে হচ্ছে আজ এই জায়গাটা জনশূন্য। তুর্যের কারো কথা এই মুহূর্তে কানে যাচ্ছে না। তার কানে শুধু তারার বলা একটা কথাই বারবার বাজছে, আমি সত্যি বলছি, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? তুমি বরং আমার তুর্য ভাইয়াকে আমার কাছে এনে দাও। আমার তুর্য ভাইয়াকে আমি বললে আমার তুর্য ভাইয়া ঠিক আমার কথা বিশ্বাস করবে। ইস, কতটা অসহায় হয়ে তার বাবু এই কথাগুলো বলেছে। ভাবতেই তুর্যের বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে বুকের ভেতর হাজারো ছুরির আঘাত করা হচ্ছে তার। শারমিন বেগম ছেলের মুখ পানে তাকায়। ছেলের এমন নিস্তব্ধতা তিনি মেনে নিতে পারছেন না। তার কেমন দম বন্ধ লাগছে। তার ছেলের যে কোনো প্রতিক্রিয়া করছে না কেন তিনি বুঝতে পারছেন না। তবে ছেলের এই নীরবতা তাকে বারবার বলছে ভয়ঙ্কর কিছু হতে পারে। শারমিন বেগম চোখের পানি মুছে তুর্যের সামনে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, তুই কিছু বলছিস না কেন তুর্য? তোর আমার উপর রাগ হচ্ছে? না, আমি যে তোর কথা রাখতে পারিনি তুর্য, কিছুটা বল আমায় বাবা। বলেই তিনি ফুপিয়ে ওঠে। তুর্য কোনো কথা বলে না, শুধু এক পলক তাকায় শারমিন বেগমের দিকে। তারপর সাথে সাথেই চোখ নামিয়ে কারোর সাথে একটা টুশব্দ না করে সেখান থেকে হন হন করে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। শারমিন বেগম ছেলের চলে যাওয়ায় কেঁদে ওঠে। তুর্যের এই মুহূর্তে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। কাউকে কোনো প্রশ্ন আজ তার করতে ইচ্ছে করছে না। বুকের ভেতরটা আজ বড্ড ব্যথা করছে তার। গত 14 বছরেও তার এত যন্ত্রণাদায়ক ব্যথা অনুভব হয়নি। তুর্য নিজের দরজার সামনে এসে বুকের যন্ত্রণায় বাঁ পাশের বুকে হাত দিয়ে খাবলে ধরে চোখ বন্ধ করে নেয় খিচে। ইস, কি অসহ্য যন্ত্রণা! এই যন্ত্রণা যে তার সহ্য হচ্ছে না। এই অসহ্য যন্ত্রণাকে সরানোর ঔষধ যে তার জানা নেই। কি করে থামাবে সে এই যন্ত্রণা? তুর্য চোখ খুলে এবার নিজের রুমের দরজাটা আস্তে করে খোলে। খুলতেই তার সর্বপ্রথম তার চোখে আটকায় তার বিছানায় পড়ে থাকা জ্ঞানশূন্য তারার দিকে। তুর্য এক দৃষ্টিতে তারার দিকে তাকিয়ে থাকে। আজ তারা এই মুখ দেখে তার শান্তি লাগছে না। যেন আজ তাই এই মুখ দেখে মনে হচ্ছে বুকের ব্যথাটা আরও অজস্রভাবে বাড়ছে। তুর্যের গলাটা বড্ড ব্যথা করছে। কিছু এসেও যেন আটকে গেছে। তুর্য কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় তারার কাছে। তারা বিছানায় সোজা হয়ে শুয়ে আছে। তার এখনো জ্ঞান নেই। তুর্য তারার পাশে গিয়ে বসে পড়ে। জ্ঞানশূন্য পড়ে থাকা তার তারার মুখ পানে তাকায়। কি মায়া এই মুখ পানে! যেন পৃথিবীর সব মায়া তারাতেই সীমাবদ্ধ করা হয়েছে। তুর্যের চোখ কেমন ঝাপসা হয়ে আসছে। হয়তো চোখের পানিগুলো গড়িয়ে পড়তে চাচ্ছে, কিন্তু কোথায় একটা বাধা থাকার কারণে পারছে না। তুর্য কি মনে করে তারার পাশে শুয়ে পড়ে। এই মুহূর্তে তার মনে হচ্ছে তারাকে একটু জড়িয়ে ধরলে হয়তো যন্ত্রণাটা কিছুটা হলেও কমতে পারে। তুর্য তারার পাশে শুয়ে পড়ে। তার মেয়েধীন পেটটা
বাম হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে গলায় মুখ গুজে তারাকে জড়িয়ে ধরার পর মুহূর্তেই তুর্য ডুকরে কেঁদে ওঠে। এতক্ষণ গলায় আটকে থাকা কান্নাগুলো যেন সব বের হয়ে আসছে। প্রিয়সীকে আরও কিছুটা টেনে নিয়ে আসে নিজের কাছে। তুর্য তারার গলায় মুখ ডুবিয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আই এম সরি বাবুই, আই এম রিয়েলি সরি। আমাকে মাফ করে দিস, আমাকে মাফ করে দিস। তোকে কতটা কষ্ট করতে হয়েছে শুধুমাত্র আমার জন্য, শুধুমাত্র আমার জন্য। আমি তোকে ছেড়ে না গেলে তোর সাথে এত বাজে কিছু কখনোই হতো না, আমি কখনো হতে দিতাম না, বিশ্বাস কর। সেদিন তুই যখন জ্বরের ঘরে কথাগুলো বলছিলি, আমার তখনই ভেবে নেওয়া উচিত ছিল তোর সাথে কিছু একটা হয়েছে, কিন্তু আমি এতটাই ইডিয়েট, আমি বুঝতে পারিনি। আই এম সরি বাবুই, আই এম রিয়েলি সরি। বলেই তুর্য শব্দ করে কাঁদতে থাকে। তুর্যের চোখের পানিতে তারার গলা কাঁধ ভিজে গেছে। তুর্যের আজ বড্ড অসহায় লাগছে, বড্ড বেশি। হুট করেই তুর্য কান্না বন্ধ করে দেয়। কিছু একটা মনে পড়তেই তুর্য তারার গলার থেকে মাথা উঠিয়ে তাকায় তারার দিকে। পর মুহূর্তে তারার এই অবস্থা দেখে তার মাথায় রক্ত উঠে যায়, চোখে মুখে ফুটে ওঠে হিংস্রতা। তুর্য তারাকে ছেড়ে উঠে বসে, তারার হাত ধরে তাতে আলতো চুমু খেয়ে হিংস্রতা নিয়ে বলে ওঠে, আজ তোকে ছুঁয়ে আমি ওয়াদা করছি বাবুই, তোর এই অবস্থার জন্য যে জানোয়ারের বাচ্চা দায়ী, তোকে আমি এমন মৃত্যু দেব যা আজ পর্যন্ত কেউ ওই মৃত্যুর যন্ত্রণা পায়নি। আমার হাতে সব কটা খুন হওয়া যে অপরাধীকে আমি খুন করেছি, তাদের সকলের চেয়ে ভয়ঙ্কর মৃত্যু দেব ওই কুত্তার বাচ্চাকে। গোটা সমাজ ওই কুত্তার বাচ্চার মৃত্যুতে আটকে উঠবে। আমি ওকে একটু একটু করে মৃত্যুর যন্ত্রণা দিব, এমন জঘন্যভাবে ওর মৃত্যু দিব আমি, যা এর আগে কেউ পায়নি। আজ তোর শরীর ছুঁয়ে আমি কসম কাটলাম, very soon you will witness your criminal's punishment. This is Miraj Khan Turjo, and today I promise you, your criminal will be brutally executed. Miraj Khan Turjo will take revenge on your behalf. The game has now begun. কথাগুলো বলেই তুর্যের চোখ মুখে ফুটে ওঠে হিংস্রতা, ভয়ঙ্কর রকমের হিংস্রতা। প্রতিশোধের আগুন তার মনে দাউ দাউ করে জ্বলছে। তুর্য তারার দিকে তাকায়, তারার দিকে ঝুঁকে কপালে অনেকটা সময় নিয়ে চুমু খায়। তুর্য সোজা হয়ে বসে দেয়ালে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1:40। তুর্য তারার পানে তাকায়। আজ রাত তুর্যের আর ঘুম আসবে না, হাজার চাইলেও না। তুর্য তারার শরীরে ভালো করে চাদরটা জড়িয়ে দেয়, তারপর সেখান থেকে উঠে যায় কাবার্ডের কাছে, গিয়ে তার গিটারটা বের করে নেয়। গিটার বের করে কাবার্ডটা শব্দহীন আটকে দেয়। গিটার হাতে নিয়ে চলে যায় তার ব্যালকনির দিকে। ব্যালকনিতে গিয়ে সিঙ্গেল বেতের সোফায় বসে পড়ে। এক পলক তাকায় আকাশের পানে, তারাকুঞ্জের সকল লাইট বাহিরে জ্বলছে। তুর্য গিটারটা রাখে কোলের ওপর, চোখ বন্ধ করে সুর তোলে গিটারে সুর তুলতে তুলতে তুর্য গেয়ে ওঠে, আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায়, নে আমাকে অকারণে তোর শব্দ শুনিয়ায়। এঁকেছি এক সূর্য দেখ, যার উষ্ণতা দারুণ, নে আমাকে সে বারণে আর তোর আবছায়ায়। বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছু ইশারায়। আমাকে থাকতে দে, ডুবে থাকতে দে তোর নাম ধরে। আমাকে রাস্তা বল, কোনো আস্তানা কোনো বন্দরে। বলে দে, বল আমায়, বলে দে, বল আমায়। গানটা শেষ করেই তুর্য আকাশ পানে তাকায়, চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে আরো 2 ফোঁটা পানি। তুর্য চোখ ঘুরিয়ে ঘরের দিকে তাকায়, বিছানায় শুয়ে থাকা জ্ঞানশূন্য পড়ে থাকা নারীটির ওপর। তুর্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে বসা থেকে উঠে যায়, গিটারটা সেইখানেই রেখে ঘরের ভেতরে প্রবেশ করে। রুমের লাইট অফ করে হালকা ডিম লাইটের আলো জ্বালিয়ে দেয়। তারার পাশে গিয়ে শুয়ে পড়ে, তারাকে নিজের বাহুতে এনে জড়িয়ে ধরে আলতো চুমু খায় কপালে।
কিছু সময় তারার পানে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আজ হয়তো তোকে লুকিয়ে আমাকে এভাবে নিজের কাছে এনে জড়িয়ে নিতে হচ্ছে বাবুই। তবে একদিন আসবে যেদিন আমাকে আর লুকিয়ে চুরিয়ে তোকে আমার কাছে আগলে নিতে হবে না, তুই নিজে এসে আমার কাছে ধরা দিবি। বাট আই উইশ দ্যাট ডে ডাজন্ট টেক টু লং টু কাম। বলেই তুর্য দীর্ঘশ্বাস ফেলে তারাকে বুকে শক্ত করে নিজের কাছে আগলে নেয়। সকাল 8টা।